সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাতারবাড়ি বিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্রের যে কাজ শুরু হয়েছে গত 22শে এপ্রিল নতুন সরকার আসার পরে, এটা পূর্ব সরকারেরই পরিকল্পনা ছিল। সেই কাজটা শুরু হয়েছে। এটা মূলত জাপানের সহায়তায় শুরু হয়েছে। এটা বেশ একটা বড় ধরনের প্রকল্প। মাতারবাড়ি মহেশখালীর কাছে এই জায়গাটিতে একটা গভীর সমুদ্র বন্দর করার পরিকল্পনা আগের সরকারেরও ছিল। জাইকার সাথে একটা চুক্তিও হয়েছিল। তো সেই অনুযায়ী গত 22শে এপ্রিল কাজ শুরু হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে এই প্রকল্প পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মতোই কি একটা পরিস্থিতি তৈরি করবে? পায়রা কিন্তু কাজে আসে নাই। একটা বড় প্রকল্প, বিশাল প্রকল্প। এই প্রকল্পের পিছনে প্রচুর হাজার, হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এই মাতারবাড়িতে যে প্রকল্পটা করা হইছে সেটার পিছনেও অন্তত ৬০-৭০ হাজার কোটি টাকা শেষ পর্যন্ত খরচ হয়ে যাবে বলে যারা বাংলাদেশের প্রকল্পগুলি নিয়ে কাজ করেন তাদের একটা ধারণা। তাদের একটা ধারণার জায়গা যেটা হচ্ছে যে এই সমস্ত জিনিস কতটুকু কাজে আসবে। বড়, বড় কথা তো আমরা বিভিন্ন প্রকল্পের শুরুতে শুনি। মাতারবাড়ি প্রকল্পটা যেখানে ওইখানে মনে করেন যে মানে ওইখানে এই চট্টগ্রাম প্রেক্ষাপটটা দর্শক আপনারা হয়তো জানেন যে চট্টগ্রাম বন্দরের গভীরতা কিন্তু ৮ ৮.৫ মিটারের মতো গভীরতা। সেখানে অনেক সময় পলি জমে আর একটু কমে যায়। তো সেই সময়ে বা তারও আগে বিভিন্ন আগেও মানে ৮.৫ মিটার একটু রিস্কি হয়ে যায়। বড়, বড় জাহাজগুলি বন্দরে ভিড়তে পারে না। মাদার ভেসেল গুলি। ফলত এইগুলি কিন্তু একটু দূরেই নোঙ্গর করতে হয়, সেখান থেকে আনতে হয়। ফলত সময় বেশি লাগে, কার্যকারিতা কমে যায়। তো মাতারবাড়ি প্রকল্পে যেটা হইছে সেটা হচ্ছে যে ওইখানে একটা চ্যানেল করা হইছে, অলরেডি চ্যানেল করা হইছে। সেটা ৬.৫ কিলোমিটার রাবনাবাদ চ্যানেল। ৬.৫ কিলোমিটার এটা দৈর্ঘ্য, ১৪ মিটার হচ্ছে গভীর। তো আমরা যতটুকু জানি যে মোটামুটি ৯ ৯.৫ মিটার যদি গভীরতা থাকে তাহলে সেখানে বড় জাহাজগুলি ভিড়তে পারে। সে জায়গায় ১৪ মিটার গভীরে যদি গভীর করে যদি একটা চ্যানেল তৈরি করা হয় তাহলে সেখানে আসলে সব ধরনের জাহাজই যেতে পারবে। এইজন্য মাতারবাড়ি নিয়ে একটা উচ্ছ্বাস আছে। তবে এখানে ইতিহাস কিন্তু আমাদের দেশের বড়, বড় প্রকল্পের পরিণতি এবং ইতিহাস সেগুলি কিন্তু আমাদেরকে কোনো সুসংবাদ দেয় না। আমরা এই সমস্ত ক্ষেত্রে বড়, বড় কথা বলি, বড়, বড় স্বপ্ন দেখাই। কিন্তু শেষ পর্যন্ত কি হলো তখন আর কিন্তু আলোচনা হয় না। এখন কি দর্শক আপনারা কি কোনো আলোচনা শুনেছেন যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ দেশের মূল ইয়েতে আসতেছে? ওইখানে কিন্তু বলা হয়েছিল যে ওইটার সক্ষমতা ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। দেশের বিদ্যুৎ চাহিদা বাড়বে। এমনিতে তো মানুষের সাধারণ ব্যবহারের জন্য বিদ্যুৎ তো লাগেই। পাশাপাশি শিল্প কলকারখানাকে যদি আমরা অবিরাম বিদ্যুতের সরবরাহটা নিশ্চিত করতে চাই তাহলে সেক্ষেত্রে আরো বিদ্যুতের প্রয়োজন আছে, সেটা সবাই জানেন। তো এই সমস্ত প্রেক্ষাপটে বিদ্যুৎ উৎপাদনের জন্য পায়রাকে চালু করা হয়েছিল। কিন্তু যতদূর জানা যায় যে এই মুহূর্তে পায়রার একটি ইউনিট বন্ধ আছে রক্ষণাবেক্ষণের জন্য। আরেকটি ইউনিট দিয়ে খুব বেশি হইলে ২০০-২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। সেটা দেশের মূল যে চ্যানেল আছে, বিদ্যুৎ যেখান থেকে সরবরাহ হয় সেই জায়গায় সেটা হয়তো যুক্ত হচ্ছে। তা এই সংখ্যাটা কিন্তু খুবই মানে নগণ্য। মানে যেই পরিমাণ কথা বলা হইছে, যেই পরিমাণ আশাবাদ জানানো হইছে, সেই পরিমাণ এটার সাথে সেই আশার সাথে সমন্বয় কিন্তু নাই। বাস্তবতার কোনো সমন্বয় নাই। কিন্তু আমরা হইছি কি কোনো একটা জিনিস শুরু করব, আরে বাবারে বাবা বিশাল প্রকল্প হচ্ছে, দেশ একেবারে উইঠা গেল, সিঙ্গাপুর হয়ে যাবে। আরে ভাই, দেশটাকে সিঙ্গাপুর করতে হইলে শুধুমাত্র অবকাঠামো নির্মাণ করলে চলবে না। সেই অবকাঠামোকে অর্থনৈতিক উন্নয়নের সাথে ট্যাগ করারও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই বাস্তবতাগুলি কিন্তু আমরা ভুলে যাই। আমার মনে আছে আমি আমার দেশের বাড়ি গাজীপুরে, সেখানে যে বিআরটি প্রকল্প আজকে পর্যন্ত কিন্তু শেষ হয় নাই। বিআরটি একটা বাস র‍্যাপিড ট্রানজিটের একটা প্রকল্প উদাহরণ হিসেবে জানাচ্ছি। সেটা হচ্ছে এটা শুরু হয়েছিল কিন্তু ২০১২ তে পরিকল্পনা নেওয়া হয়েছিল। ২০১৬ তে গিয়া কাজ শুরু হয়েছিল। কারণ নানান সমস্যা, জমি অধিগ্রহণ এই সেই নানান কিছু। আজকে ২০২৫ আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে চলে গিয়েছেন ২০২৪। এর মধ্যে কিন্তু বিআরটি প্রকল্প মানে যেটা হলো ১৯ কিলোমিটারের মতো একটা ১৯.৫ কিলোমিটার গাজীপুর, ওই যে গাজীপুর থেকে
এয়ারপোর্ট পর্যন্ত এই যে প্রকল্পটা, এই প্রকল্প আরো বেড়ে ওই কাঁচপুর পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু এটা একটা আধাঘেঁচা বিষয়ে পরিণত হয়েছে। এর ভিতরে প্রকল্প ব্যয় মানে এই প্রথমে ছিল ২,০০০ কোটি টাকা, এটা বাড়তে বাড়তে ২৬,০০০ কোটি টাকাতে গিয়ে পড়ছে। সবই হচ্ছে চুরি, সবই হচ্ছে এগুলি হচ্ছে বাড়ানো, মানে হচ্ছে যে চুরির একটা ক্ষেত্র তৈরি করা, এটাই। এবং তখন একটা কথা বলা হয়েছিল, সেটা হলো যে গাজীপুরের মানুষ উন্নয়নের কথা শুনলে আতঙ্কিত হয়ে পড়তো, যে উন্নয়ন হচ্ছে, রাস্তা বন্ধ, উন্নয়ন হচ্ছে, কয় বছর ধরে উন্নয়ন। তো একটা কথা বলছিল যে আর দিয়েন না খালাম্মা, মানে উন্নয়নের কথা শুনে বলছিল আর দিয়েন না খালাম্মা, মিডাই মুখ মাইরা আনতেছে, মানে উন্নয়ন আর দরকার নাই, মোটামুটি বাঁচতে দেন, আমরা যেভাবে একটু চলতে পারি সহজভাবে। তো এই যে কথাটা বললাম, এটা কিন্তু সমস্ত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এই যে গত সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়, সেটা হচ্ছে যে তারা বিলাসী প্রকল্প, উচ্চ মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার প্রকল্প তারা বাস্তবায়ন করতে গেছে চুরির সুবিধার্থে। এই সরকারও কিন্তু গত ২২শে এপ্রিল এই মাতারবাড়ি প্রকল্পের কাজ শুরু করেছেন, এবং ইতিমধ্যে একটি জাতীয় দৈনিকে আজকে রিপোর্ট হয়েছে যে এই মাতারবাড়ি প্রকল্প পায়রার মতো, যে পায়রাতে যেরকম স্বপ্ন ভঙ্গ হয়েছে, সেরকম মাতারবাড়ি প্রকল্প স্বপ্ন ভঙ্গ হতে পারে। মানে ওইখানে মানে এটাকে তো একটা হলো বিদ্যুৎ কেন্দ্র, একই সঙ্গে এটাকে একটা গভীর সমুদ্র বন্দর হিসাবে ট্রিট করা হচ্ছে, যে ওইখানে জাপানও সেটা দেখছে, যে জাপানও এটা নিরীক্ষা করে দেখছে, জাইকা টাকা দিচ্ছে, ওকে ঠিক আছে, কিন্তু এটাকে বাস্তব করতে হইলে, এটাকে উপযোগী করতে হইলে, এটা মাতারবাড়ি এটা নির্মিত হওয়ার পরে এটার 100% ইউজটা নিশ্চিত করার জন্য সাপোর্টিং যে রুলটা লাগবে, সেই প্রস্তুতি কি বাংলাদেশের আছে? আমরা দেখি যে আমরা ওই বানানো পর্যন্তই, কিন্তু এটাকে কাজে লাগানোর যে মেকানিজম, হয়তো সেই ধৈর্য আমাদের নাই, হয়তো সেই টেকনোলজি আমাদের নাই, হয়তো আমাদের সেই মানসিকতাও নাই। আমরা ওইটা বাদ দিয়ে, ওইটা করার পরে ওইটা এমনিতেই পড়ে থাকলো, আমরা আরেকটা প্রকল্পের ভিতরে ঢুকে গেলাম, প্রকল্পের পর প্রকল্প চলতে থাকলো। সরকারের ঊর্ধ্বতন মহল যেটার বাস্তবতা, সেটা হলো যে তাদের মানে কারণ গাড়ি বাড়ি, ছেলে মেয়েদেরকে বিদেশে পড়ানো, সব এই সমস্ত প্রকল্পের কমিশন থেকে সবকিছু চলতে থাকলো। দেশের মানুষের হচ্ছে লবডঙ্কা, এই কারণে দেশের মানুষেরও আসলে খুব বেশি আগ্রহ নাই। মাতারবাড়ি প্রকল্প যখন শুরু হয়েছে, তখন ওই চবকের চেয়ারম্যান, অমুক মন্ত্রী, অমুক উপদেষ্টা বড় বড় কথা অনেক বলেছেন। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এটা অর্থনীতির মধ্যে কিভাবে ভূমিকা রাখবে, এই জায়গায় প্রশ্নটা শেষ না, প্রশ্নটার আরেকটা অংশ আছে। এই যে ভূমিকাটা রাখবে, সেই জন্য আপনাদের প্রস্তুতিটা কি কি প্রস্তুতি নিচ্ছেন, নেওয়া হয়েছে, এটা কি আমরা জানি? এটা কি আমাদেরকে জানানো হয়? জানানো হয় না। আমি এখানে আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি। পদ্মা সেতু যখন নির্মিত হয়, তখন আমি একটা টেলিভিশন অনুষ্ঠানে একজন সচিবের সাক্ষাৎকার দেখেছিলাম। সেই সচিবকে জিজ্ঞেস করা হয়েছিল, পদ্মা সেতু হয়ে গেলে আমাদের কি সুবিধা হবে? উনি এক কথায় উত্তর দিচ্ছেন যে আমি ফরিদপুরে বাড়ি, ফরিদপুর থেকে আমি ১.৫ ঘন্টায় ঢাকা শহরে ঢুকতে পারবো। দর্শক, আপনি বুঝতে পারতেছেন, একজন সচিব বলতেছে ১.৫ ঘন্টায় সে ঢুকতে পারবে, এটাই হলো সুবিধা। ঢাকায় ঢুকার জন্য যমুনা সেতু হওয়ার পরেও কিন্তু একই অবস্থা। উত্তরবঙ্গের থেকে 30% বেশি মানুষ ঢাকায় চলে আসছে। ঢাকায় চলে আসাটাই হচ্ছে একটা বিশাল ব্যাপার। এটার মধ্যে অর্থনীতির কি জায়গা আছে? অথচ আপনি যখন অবকাঠামো করবেন, তখন সেই অবকাঠামো যে সমস্ত অঞ্চলের মধ্যে দিয়ে করা হচ্ছে, সেই সমস্ত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, মানুষের জীবন মানের উন্নয়নের ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখার জন্য এটা করতে হবে। সেই উদ্যোগ কি সরকারের আছে? রাস্তা করে দিলেই খালাস, সেতু একটা করে দিলেই খালাস, ঢাকায় আসতে হবে, সমস্ত কিছু ঢাকা কেন্দ্রিক করতে হবে। বিশ্বের এমন কোন দেশ আছে বাংলাদেশ ছাড়া যেখানে রাজধানী সবকিছু, যেখানে অন্য শহরের কোনো গুরুত্ব নাই? যখন যমুনা সেতু করা হইলো, এরপরে উত্তরবঙ্গের শিল্প কারখানা, শিল্প উদ্যোগ, যে ওখানকার জীবন মান, ওইখানকার কর্মক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে কি ভূমিকা রেখেছিল সরকার? গত সরকার এই পদ্মা সেতু করার পরে কি ভূমিকা রেখেছে? পর্যটনের ক্ষেত্রে গেছে? কোন রকম যে কৃষিভিত্তিক কোন শিল্প কারখানা গড়ে তোলার কোন পদ্ধতি করা হয়েছে যেটা অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে? আজকে ভুটানের মতো দেশ তো ফলের থেকে আচার বিক্রি করে তারা তো অর্থনীতি মেনটেন করতেছে। আমাদের দেশে এত আম হয়, আমাদের দেশে এত কলা হয়, আমাদের দেশে এত কাঁঠাল হয়, এগুলিকে বাজারজাত করার পণ্য হিসেবে এইগুলিকে বাজারজাত করার এই শিল্প প্রক্রিয়াজাতকরণের কোনো বিষয়কে আমরা বলেছি? দর্শক, আমি অর্থনীতিবিদ নই, তবে একটা জিনিস আছে, একটা জিনিস বোঝা যায় যে একটা কাজ করলেই হয় না। একটা জিনিস আপনি তৈরি করলেন,
সেটা কতটুকু কাজে লাগবে এবং সেটা কাজে লাগানোর সক্ষমতা আপনার আছে কিনা, প্রস্তুতি আপনার আছে কিনা, টেকনিক্যাল নো হাউ আপনার আছে কিনা, এই জিনিসগুলি বোঝা দরকার, সেই অনুযায়ী খরচ করা দরকার। এই সরকার আগের সরকারের সবচাইতে বড় সমালোচনা করেছে যে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে, এগুলি ওর্থলেস। তাহলে এই কথা যদি আপনি বলে থাকেন, আপনারা বলে থাকেন, তাহলে এই যে মাতার বাড়ি প্রকল্প একটা উদাহরণ, তাহলে আপনাদের গৃহীত এই যে কাজটা শুরু করা হইলো, সেটা সমস্ত কিছু প্রকাশ করা হোক, সবকিছু জানানো হোক। এটা অর্থনীতির মধ্যে কিভাবে প্রভাব ফেলবে সেটা তো আমরা শুনি। এখানে বিদ্যুৎ উৎপাদন হবে, এটা সিঙ্গাপুর হয়ে যাবে, এখানে বড় বড় জাহাজ এসে ঢুকবে, ডাইরেক্ট বন্দরে আসবে, সবকিছুতে আমরা শুনি। সেটা করার জন্য কি কি সক্ষমতা লাগবে, সেই প্রস্তুতিটা কি বাংলাদেশ সরকারের আছে, নাকি বিদেশি কাউকে দিয়ে এটা করানো হবে? আমরা জানি না। আমরা জানি না যে মাতার বাড়ি পায়রা বন্দরের মতোই আবারও একটা অকার্যকর বিষয়ে পরিণত হবে কি না। ধন্যবাদ দর্শক, আজকের মতো আমরা তো প্রশ্ন করি, উত্তর দিতে পারি না, এটার উত্তরও আমাদের জানা নেই। ধন্যবাদ সবাই।